চারিদিকে বন্যার পানি ঢুকে গেছে গ্রামে, তাই পানিতে তাদের হাড়ির ঘর ভেসে বেড়াচ্ছে। ওই দেখো গিন্নি, রহিম ভাই তার হাড়ির বাড়ি নিয়ে এদিকে আসছে। তারা কি আমাদের তাদের হাড়ির বাড়িতে আশ্রয় দেবে? বৃষ্টি পরি তার জাদুর শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই গাছের ওপরে একটি সুন্দর বাড়ি তৈরি করে দিল। ওগো, আমাদের ঘরটাও তো বন্যার পানিতে ডুবে গেল। কখনো ভাবিনি আমাদেরও এমন অবস্থা হবে। বাবা, এই মাটির ছোট হাঁড়িটা আমাদের গাছে ঝুলিয়ে দাও। বর্ষাকালে পাখিদের বাসা ঝড়ে ভেঙে যায়, এজন্য আমি ওদের জন্য এই হাঁড়ির বাড়ি বানিয়ে দেব, যাতে ওরা আর এই বর্ষায় কষ্ট না পায়। পাগলি মেয়ে একটা। ঠিক আছে, চল, তবে আমি এই হাড়িটা গাছে ঝুলিয়ে দিচ্ছি। এই হলো রহিম, যে পেশায় একজন দরিদ্র কুমার। মাটির হাড়ি পাতিল বানিয়ে কোনো মতে অভাব অনটনের মধ্যে তার সংসার চলে। ওগো, বর্ষাকাল যে এলো প্রায়, এবারে ঘরের চালাটা ঠিক করানো দরকার যে, নইলে আমাদের 3 মা বাপ বেটির যে গাছতলায় থাকা ছাড়া আর উপায় থাকবে না। হ্যাঁ বাবা, মা একদম ঠিক বলেছে। একটু বৃষ্টি এলেই আমাদের ঘরের সব জিনিস ভিজে যায়। আর হ্যাঁ, তুমি বাড়িতে ফেরার পথে আমার জন্য একটা বড় ইলিশ মাছ নিয়ে আসবে। ঠিক আছে টুনিমা, তাই নিয়ে আসবো, যদি ভালো বেচা কেনা হয়। কমলা, আমি তবে এবার আসি গো। এরপর রহিম মাটির বাসনপত্র নিয়ে বাজারে বসে, কিন্তু কেউই তেমন আগ্রহ দেখায় না। কি যে করি, সেই কখন থেকে বাসনগুলো নিয়ে বসে আছি, একটাও বেচা বিক্রির কোনো নাম নেই। এভাবে চললে কি করে আমি ঘরের চালাটা ঠিক করব এই বর্ষা বাদলার দিনে? আরে ওই তো একটা লোক এইদিকেই আসছে। এ ভাই, বলছি মাটির হাঁড়ি লাগলে নিয়ে যেতে পারেন, পানির দামে দিয়ে দিচ্ছি। না না, এমনিতেই বৃষ্টি বর্ষার দিন, মাটির জিনিসপত্র এই সময় নিয়ে পোষাবে না। বৃষ্টি কাদার মধ্যে একবার হাত ফসকে পড়লে ভেঙে যাবে। এভাবে লোকেরা মাটির হাঁড়ির থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আর রহিমেতে অনেক নিরাশ হয়ে যায়। হায় হায়, এ কি সর্বনাশ! একটা হাঁড়িও যে বিক্রি করতে পারলাম না, আমি যে কি করে এবার সংসার চালাবো। যাই, আমি বরং মোড়লের বাড়ি থেকে একবার ঘুরে আসি, যে করেই হোক চালাটা যে সারাতে হবে। মোড়ল সাহেব, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এই ভরা বর্ষার দিনে আমার কোনো বেচা কেনা হচ্ছে না, এদিকে টাকাটা যে খুব প্রয়োজন। এবার ঘরের চালাটা সারাতে না পারলে তো আমার ঘর ভেসে যাবে বৃষ্টির পানিতে। আমাকে দয়া করে 5,000 টাকা ধার দেবেন, দয়া করে না করবেন না। তোকে আমি কোনো টাকা ধার দিতে পারবো না রে রহিম। তোর কাছে এখনো যে আমি টাকা পাই, সেটাই তুই এখনো পরিশোধ করতে পারছিস না। এর মধ্যে আবার টাকা চাইতে চলে এসেছিস। যা যা বলছি, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। মোড়ল সাহেব, এভাবে বলবেন না, আমি কথা দিচ্ছি আমি সব টাকা শোধ করে দেবো এই বর্ষা গেলেই। এভাবে গরিবের প্রতি অবিচার করবেন না, দয়া করুন মোড়ল সাহেব। রহিমের এই আকুতিতেও পাষাণ মোড়লের মন গলে না, সে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। এরপর ভাঙা মন নিয়ে রহিম বাড়িতে ফিরে আসে, আর আকাশে যেন কালো মেঘ ছেয়ে হয়ে দমকা হাওয়া বইতে শুরু করে। ওগো, তুমি এসেছো তবে? মেয়েটা সেই কখন থেকে বায়না করছে তোমার ফেরার আশা ইলিশ মাছ দিয়ে ভাত খাবে বলে। কি গো, তোমার মনটা এমন খারাপ কেন? কি হয়েছে বলো তো? বাবা, আমার জন্য ইলিশ মাছ এনেছো তো? আজ আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। না রে মা, আমি তোর জন্য ইলিশ মাছ আনতে পারিনি, আর না পেরেছি ঘরের জন্য টিন আনতে। এই বর্ষার দিনে যে কেউই মাটির হাঁড়ি কিনতে চায় না। মোড়লের কাছে গেলাম, সেও ফিরিয়ে দিল। জানি না আমি তোদের নিয়ে কি করে এই বর্ষা পার করব। রহিম একথা বলতেই আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হয়, এতে তাদের ঘরের চালা থেকে পানি পড়তে থাকে। বাবা, আমার খুব ভয় করছে, বাইরে খুব ঝড় হচ্ছে মনে হয়, ঘরে পানি পড়ছে। আমাদের ঘর যে পানিতে ভেসে যাবে, আর মনে হচ্ছে যেন যে কোনো সময় আমাদের চালাটা ভেঙে যাবে। আমার খুব ভয় করছে। তুমি এই কথা বলতে বলতে সত্যি এক দমকা হাওয়ায় তাদের ঘরের চালা উড়িয়ে নিয়ে যায়, আর তারা উপায় না পেয়ে পাশেই রহিমের ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় নিতে যায়। চাচি, আমাদের ঘরের চাল ঝড়ে ভেঙে গেছে, দয়া করে আপনাদের ঘরে আমাদের একটু আশ্রয় দিন। আমরা একদম ভিজে যাচ্ছি, আমার খুব ঠান্ডা লাগছে। আমরা কি আশ্রয় কেন্দ্র খুলে বসেছি নাকি যে তোদের এই ঝড় বৃষ্টির মধ্যে থাকতে দেব?
আমার ঘরে এত জায়গা নেই বাপু, আজ ঘরে ঢুকতে দিলে একটু পরে খাবারও চাইবি। যা, দূর হয়ে যা, দেখি রাস্তা মাপ এখান থেকে। এই বলে টুনির চাচি মুখের উপর দরজা বন্ধ করে দিল, আর তারা উপায় না পেয়ে ওই বারান্দায় দাঁড়িয়ে থাকে অসহায়ের মতো। দেখলে কমলা, আজ আমার সময় খারাপ বলে নিজের ভাইয়ের ঘরেও একটু জায়গা হলো না আমার। আমি যে ব্যর্থ, তোমাদেরকে একটু ভালো রাখতে পারলাম না, সবই আমার কপাল। রহিম এভাবে তার দুঃখের বিলাপ করতে থাকে। এমন সময় টুনি দেখে বৃষ্টির মধ্যে একটি পাখি সেই মাটির হাড়ির ঘরে প্রবেশ করেছে। এত বৃষ্টিতেও পাখির হাড়ির ঘর একদম অক্ষত। এটা দেখে টুনির মাথায় একটা বুদ্ধি আসে। ও বাবা বাবা, আর তোমাকে কষ্ট পেতে হবে না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমাদের জন্য একটা মাটির হাড়ির ঘর বানাও, তাহলে আমাদের ঘরে আর পানি ঢুকবে না। ওই দেখো, পাখি যদি ওই মাটির ঘরে থাকতে পারে, তবে আমরা কেন পারবো না? আরে, এভাবে তো আমি ভেবে দেখিনি। সত্যি তো, তোর বুদ্ধিটা মন্দ নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, আমি এটাই করব। আমার নিজের হাতে আমি হাড়ির বাড়ি তৈরি করব, আর কাউকে টাকা ধার চাইতে হবে না আমাকে। এরপর বৃষ্টি থেমে যায়, আকাশ পরিষ্কার হয়। রহিম মিয়া ঠেলা ভর্তি অনেক মাটি নিয়ে আসে এবং বিশাল এক মাটির হাড়ি তৈরি করতে বসে পড়ে। এই কি রহিম ভাই, তুমি এত বড় মাটির হাঁড়ি তৈরি করছো কেন? এত বড় হাঁড়ি তো আমি বাপের জন্মেও দেখিনি। তা কি রাখবে হাঁড়িতে শুনি? ওগো, মনে হয় তোমার ভাই গুপ্তধনের সন্ধান পেয়েছে, তা লুকিয়ে রাখতেই এত বড় হাড়ি তৈরি করছে মনে হয়। সবাই এভাবে রহিমের এই কর্মকাণ্ড দেখে উপহাস করতে থাকে। ওগো, তুমি এসব কি পাগলামি শুরু করেছো বলো তো? লোকজনের কাছে হাসির পাত্র হয়ে গেছি। গ্রামের মানুষ তামাশা করতে শুরু করেছে তোমার এই মাটির হাড়ি দিয়ে ঘর বানানোর কথা শুনে। শেষমেশ তুমিও এই বাচ্চা মেয়ের কথায় সায় দিয়ে পাগলামি করতে শুরু করলে। কমলা, লোকের কথায় কান দিতে হবে না, যা করার নিজেদেরই করতে হবে। এখন যা তোমাদের কাছে পাগলামি মনে হচ্ছে, তা কিছুদিন পর সবাইকে চমকে দেবে। শুধু দেখতে থাকো আমার হাড়ির বাড়ি। এর দু একদিন পর রহিমের মাটির হাড়ির বাড়ি তৈরি হয়ে যায়। এমন ভিন্ন ধরনের হাড়ির বাড়ি দেখে সবাই অবাক হয়ে যায়। রহিম তার পরিবার নিয়ে হাড়ির বাড়িতে থাকতে শুরু করে। বাহ, কি সুন্দর হাড়ির বাড়ি আমাদের! আজ থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না। বৃষ্টিতে বাবাকে আর কারো থেকে টাকা ধার নিতে হলো না। হ্যাঁ, বাড়িটা তো বেশ ভালোই হয়েছে। এরপর একদিন প্রবল বৃষ্টি শুরু হয় মুষলধারে, কিন্তু তাও এক ফোঁটা বৃষ্টির পানিও তাদের ঘরে প্রবেশ করে না। তারা স্বস্তিতে থাকতে শুরু করে। দেখেছো মা, বাইরে কত ঝড় শুরু হয়েছে, তাও আমাদের হাড়ির ঘরে কোনো বৃষ্টির পানি ঢুকছে না। আমাদের তবে এই বর্ষায় সব কষ্ট দূর হলো, কি বলো? হ্যাঁ রে মা, আমি তোদের প্রথমে ভুল বুঝেছিলাম, তোর বুদ্ধি সঠিক ছিল। কিন্তু এ কি, আমাদের ঘরটা দুলছে কেন? ওগো, মনে হচ্ছে যেন আমাদের হাড়ির ঘরটা ভাসছে। এরপর তারা বাইরে এসে দেখে অতিবৃষ্টির কারণে চারিদিকে বন্যার পানি ঢুকে গেছে গ্রামে। তাই পানিতে তাদের হাড়ির ঘর ভেসে বেড়াচ্ছে। আশেপাশের মানুষের ঘরবাড়ি পানিতে ডুবে যাচ্ছে। হায় হায়, এ কি সর্বনাশ! বন্যার পানি যে গ্রামটাকে ডুবিয়ে দিয়েছে। ভাগ্যিস আমাদের জন্য তুমি এই হাড়ির ঘরটা বানিয়েছিলে। দেখো, কেমন একটা নৌকার মতো ভেসে চলেছে। ওগো, আমাদের গ্রামবাসীদের সাহায্য করতে হবে। কত মানুষের ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে। চলো কাশেমের বাড়িতে যাই, না জানি ওদের কি অবস্থা হয়েছে। এরপর তারা তাদের হাড়ির বাড়ি নিয়ে কাশিমের বাড়িতে যায়। গিয়ে দেখে তারা ঘরের চালের উপর উঠে বসে আছে। ওই দেখো গিন্নি, রহিম ভাই তার হাড়ির বাড়ি নিয়ে এদিকে আসছে। তারা কি আমাদের তাদের হাড়ির বাড়িতে আশ্রয় দেবে? সেদিন তো আমরা বৃষ্টির সময় তাদের আশ্রয় দিইনি, কত উপহাস করেছি। কাশেম, তোরা তাড়াতাড়ি আমাদের বাড়িতে উঠে আয়, জলদি করে আয়, দেরি করিস না। রহিম ভাই, সত্যি বলছো তুমি? আমাদের তোমার এই হাড়ির বাড়িতে আশ্রয় দেবে? আমরা তোমাদের সঙ্গে কত অন্যায় করেছি, আমি তো ভাবতেও পারিনি তুমি আজ আমাদের এত বড় উপকার করবে। এত কিছু তোমাকে বলতে হবে না কাকু, জলদি করে উঠে আসো দেখি। বিপদে মানুষকে সাহায্য করাই তো মানুষের ধর্ম। এরপর কাশেম তার পরিবার নিয়ে টুনিদের হাড়ির ঘরে আশ্রয় নেয়। তারপর তারা তাদের হাড়ির বাড়ি নিয়ে গ্রামের অন্য মানুষদের উদ্ধার করতে যায়, আর দেখে মোড়ল একটি কলা গাছের টুকরো ধরে ভাসছে এবং সাহায্য চাইছে।
বাঁচাও, বাঁচাও আমাকে। রহিম, রহিম, আমাকে তোর হাড়ির বাড়িতে একটু আশ্রয় দে। বন্যায় আমার ঘর বাড়ি সব ডুবে গেছে। আমি এখন নিঃস্ব, আমার সব ভাসিয়ে নিয়ে গেছে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা দয়া করে। এরপর কাশেমের সাহায্যে মোড়লও তাদের হাড়ির ঘরে আশ্রয় পায়। এভাবেই তারা অনেক মানুষকে আশ্রয় দেয় সেই হাড়ির ঘরে। রহিম, সত্যিই তুই খুব ভালো মানুষ। আমি তোর সঙ্গে কত অন্যায় করেছি, তাও তুই আমাকে তোর এই মাটির ঘরে আশ্রয় দিয়েছিস। আমাকে তুই ক্ষমা করে দে। আজ আমার সব শেষ হয়ে গেছে, আমার অহংকারও। মোড়ল চাচা, আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন এটাই অনেক। না হয় ভালোর জন্যই হয়েছে। এই বন্যার শেষ না হওয়া পর্যন্ত আমরা সবাই মিলে আমাদের এই হাড়ির ঘরেই একসাথে থাকবো। এই তুচ্ছ মাটির হাড়ির বাড়ি আজ আমাদের সকলকে আশ্রয় দিয়েছে, তাই কোনো ছোট বা ক্ষুদে জিনিসকে তুচ্ছ জ্ঞান করতে নেই। সামান্য থেকেই অসামান্যের সৃষ্টি হয়। ছোট বলে কোনো কিছুকে অবহেলা করা উচিত নয়। সামান্য জিনিসও একদিন সবার আশ্রয় হয়ে উঠতে পারে। মা, তাড়াতাড়ি তুমি আমাদের লালির দুধ দহন করে দাও। আমি গিয়ে কাকির বাড়িতে দিয়ে আসি, আবার দেরি হলে সে খুব রাগ করবে। হ্যাঁ মা, দাঁড়া একটু, আমি এখনই দুধ এনে দিচ্ছি। আমি আগেই দুধ দহন করে রেখেছিলাম, কিন্তু লালি তো আজ কম দুধ দিয়েছে রে। জানি না তো ছোট কাকি আবার এ নিয়ে কি মনে করবে। যাই হোক, এই নে মা, দুধটুকু নিয়ে তাড়াতাড়ি কাকির কাছে দিয়ে আয়। বৃষ্টির দিন, পথে যেন দেরি করিস না। ঠিক আছে মা, তাই যাচ্ছি। তুমি কোনো চিন্তা করো না, আমি গিয়ে আবার চলে আসবো। গিন্নি, আমি তবে জাল নিয়ে বের হলাম। মনে হচ্ছে বৃষ্টি নামবে, দেখি কিছু মাছ ধরতে পারি কিনা। ওগো, তোমার জালটাও তো ছেঁড়া। ওই ছেঁড়া জালে কি মাছ উঠবে? বর্ষাকাল চলছে, জানি না সংসারটা কিভাবে চলবে। মাঠঘাট সব ডুবে গেছে, আর লালিটাও আজ ঠিক মতো দুধ দেয়নি। কি করে চলবে সংসার এই বর্ষায়, আমি ভেবেই পাচ্ছি না। আরে গিন্নি, এত ভেবো না। সময়টা একটু খারাপ যাচ্ছে, এটা সত্যি। তবে আমাদের মতো গরিবের বর্ষা তো এভাবেই পার হয়। এসব নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, আমি তো আছি নাকি। আর হ্যাঁ, ফেরার সময় লালির জন্য ঘাস নিয়ে আসবো। এবার তবে আমি গেলাম গো। এই হলো রতন। সে একজন গরিব জেলে। মাছ ধরার জালটাও ছেঁড়া। বর্ষায় মাঠ ঘাট ডুবে যাওয়ায় মাঠের কাজও করতে পারছে না। এই ছেঁড়া জাল দিয়ে মাছ ধরে, আর সেগুলো বাজারে বিক্রি করে যে টাকা পায় তা দিয়েই তার সংসার চলে। কাকি, ও কুসুম কাকি, তাড়াতাড়ি বাইরে আসো, দুধ নিয়ে এসেছি। দুধটা রাখো তাড়াতাড়ি। বাহ, কাকিদের ঘর থেকে কি সুন্দর ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে। কতদিন আমি ইলিশ মাছ দিয়ে ভাত খাই না। কি রে, দুধ এনেছিস? ভাত খেতে বসেছিলাম, তাই একটু আসতে দেরি হলো। যাই হোক, দেখি। আরে এ কি, আজ দুধ এত কম কেন রে? আমাকে দুধ না দিয়ে অন্য কোথাও দিতে শুরু করেছিস নাকি? না কাকি, আসলে আজ লালি এতটুকুই দুধ দিয়েছে। বর্ষায় মাঠঘাট ডুবে গেছে, তাই বাবা লালির জন্য ঠিকমতো ঘাস আনতে পারছে না। আজ এটুকুই রাখো না কাকি, এরপর থেকে আর এমন হবে না। দয়া করে ফিরিয়ে দিও না। আমাকে এত বুঝিয়ে লাভ নেই। আমি কি টাকা কম দিই নাকি যে তোমাদের সমস্যা বুঝতে যাব? যা, দুধ নিয়ে যা। আমি এই দুধ নেব না। কে জানে, হয়তো আমাকে মিথ্যা বলছে। বড় কোনো খদ্দেরের কাছে দুধ বিক্রি করা শুরু করেছিস, আর তলানিটুকু এনে আমাকে দিতে এসেছিস। আমি আমার সমপরিমাণ দুধই চাই। আজ এই দুধ আমি রাখতে পারবো না। ও কাকি, কাকি, দয়া করে দুধটা রেখে দাও। আমি সত্যি বলছি, আমরা শুধু তোমার কাছেই দুধ বিক্রি করি। তুমি না হয় টাকা কম দাও, তবুও দুধটা রাখো না কাকি। যা যা, খুব নাচোরবান্দা মেয়ে দেখছি। ব্যবসা তো ভালোই শিখেছিস। এরপর মুন্নি ভাঙা মন নিয়ে দুধটা ফিরিয়ে নিয়ে বাড়ির দিকে চলে যায়। বাড়ি গিয়ে সব কথা তার মাকে খুলে বলে। হায় পোড়া কপাল, এখন কি হবে আমাদের? গরুর দুধ বিক্রি করে সংসার চালাতে একটু সাহায্য হতো, এখন কি এই বর্ষায় সেই পথটাও বন্ধ হয়ে যাবে? আর এদিকে তোর বাবার জালটাও ছেঁড়া। ভেবেছিলাম দুধ বিক্রির টাকা দিয়ে তোর বাবাকে একটা নতুন জাল কিনে দেব। জানি না লোকটা এখন কিভাবে সংসার চালাবে।
এদিকে রতন ছেঁড়া জালে ধরা কয়েকটি চুনোপুঁটি মাছ নিয়ে বসে থাকে। তেমন কোনো ক্রেতা আসে না। যারা আসে তারা বেশি দাম দিতেও রাজি হয় না। না বাপু, এই বর্ষাকালে তুমি মাছের এত দাম কেন চাইছো? আর বর্ষাকালে তো মাছের দাম আরো কম হয়। এগুলো 50 টাকা দেবো, দিলে দাও, না হলে অন্য দোকানে যাচ্ছি। না না, যাবেন না দয়া করে। ঠিক আছে ভাই, 50 টাকাই দিন, তাও মাছগুলো নিয়ে যান। এরপর লোকটা মাছ নিয়ে চলে যায়। রতন টাকার পুঁটলিটা কোমরে গুজে নিয়ে গরুর জন্য ঘাস কাটতে রওনা হয়। আরে ওই তো একটা বড় বট গাছ দেখা যাচ্ছে। গাছটার নিচে অনেক কচি ঘাসও আছে। আশ্চর্য ব্যাপার, আশেপাশের সব মাঠে পানি জমে গেলেও এই জায়গাটা একদম শুকনো। জায়গাটা বেশ উঁচু মনে হচ্ছে। যাই হোক, এখান থেকেই লালির জন্য কিছু কচি ঘাস কেটে নিই। এই বলে রতন ঘাস কাটতে থাকে। আর এ সব কিছুই মিষ্টি পরি ও বৃষ্টি পরি দুই বোন মিলে দূর থেকে দেখছিল। ওই দেখো বৃষ্টি পড়ি, একজন মানুষ আমাদের গাছের নিচে এসেছে। সে আমাদের এই গাছ বাড়ি দেখে ফেলার আগেই বাড়িটা ডালপালা দিয়ে আড়াল করে দিতে হবে। আর লোকটার দিকে নজর রাখতে হবে যতক্ষণ সে এখানে থাকে। এই বলে দুই পরী ডালপালা দিয়ে তাদের গাছ বাড়ি আড়াল করে দিল। রতন তার গরুর জন্য ঘাস কাটতে লাগলো, আর দুই পরী আড়াল থেকে রতনের দিকে নজর রাখতে থাকলো। এত ঘাস কাটলাম, তবুও মনে হচ্ছে আগের মতোই ঘাসে ভরে আছে জায়গাটা। কি আশ্চর্য ব্যাপার। যাই হোক, মন খারাপের মাঝেও একটু শান্তি পেলাম। লালির জন্য অনেকটা ঘাস নিয়ে যেতে পারছি। আজকের মতো এতটুকুই নিয়ে বাড়িতে যাই। এই বলে রতন খুশি মনে ঘাস নিয়ে বাড়ির দিকে রওনা দিল। যাওয়ার পথে অজান্তেই তার টাকার পুঁটলিটি মাটিতে পড়ে যায়, কিন্তু রতন তা টেরই পায় না। সবকিছুই দুই পরী দেখছিল। আরে মিষ্টি, দেখো, লোকটার কাছ থেকে একটা পুঁটলি পড়ে গেল। নিশ্চয়ই খুব দরকারি জিনিস। তাড়াতাড়ি যাও, পুঁটলিটা নিয়ে এসো। অন্য কেউ এসে নিয়ে যাওয়ার আগে আমরা এটা নিরাপদে রাখি। লোকটা ফিরে এলে ওকে ফিরিয়ে দেব। মিষ্টি পরী তার বড় বোনের কথা শুনে রতনের টাকার পুঁটলি তুলে তাদের গাছ বাড়িতে নিয়ে গেল। আর এদিকে রতন বাড়িতে ফিরে এলো। কি মজা, কি মজা, বাবা এসেছে। মা, দেখো না, বাবা লালির জন্য কত ঘাস এনেছে। বাবা জানো, আজ কুসুম কাকি দুধ রাখেনি। লালিকে ঠিক মতো খাওয়াতে না পারায় সে কম দুধ দিয়েছে বলে দুধ ফিরিয়ে দিয়েছে। তুমি তাড়াতাড়ি লালিকে ঘাস খেতে দাও। কি বলছিস মা? তোর কাকি আমাদের সঙ্গে এমন করলো? যাক, ঘাসের জন্য আর চিন্তা নেই। আমি একটা ভালো জায়গা পেয়েছি। অল্প জায়গাতে অনেক কচি ঘাস আছে। যাক, শুনে একটু শান্তি পেলাম। হাজার দুঃখের মাঝেও লালির খাবারের একটা ব্যবস্থা হলো। এসো, ঘরে চলো। এরপর সন্ধ্যা নেমে এলো। শুরু হলো মুষলধারে বৃষ্টি। বৃষ্টির পানি ঘরের ছাউনি ভেদ করে ভেতরে ঢুকতে লাগলো। বাবা দেখো, কি ভয়ানক বৃষ্টি হচ্ছে। সবকিছু ভিজে যাচ্ছে। আমার খুব ভয় করছে। ভয় পাস না মা, দেখবি একটু পরেই বৃষ্টি থেমে যাবে। আজকে রাতটা কোনোভাবে পার হোক, আর তারপর কাল কি করা যায় দেখা যাবে। কিন্তু সারা রাত ধরে মুষলধারে বৃষ্টি চলতেই থাকলো। পরদিন সকালে দেখা গেল তাদের ঘরের ভেতরেও বন্যার পানি ঢুকে গেছে। হায় হায়, পোড়া কপাল, ঘরের ভেতরেই তো বন্যা বয়ে যাচ্ছে। এভাবে এখানে থাকা অসম্ভব। তুমি কিছু একটা করো। গিন্নি, চিন্তা করো না, আমার কাছে কিছু টাকা আছে। সেই টাকা দিয়ে ঘরটা মেরামত করার ব্যবস্থা করব। দাঁড়াও দাঁড়াও, পুটলিটা বের করি। আরে এ কি, পুটুলিটা কোথায় গেল? আমি তো কোমরেই গুঁজে রেখেছিলাম। সর্বনাশ, মনে হচ্ছে পথে কোথাও হারিয়ে ফেলেছি। এখন আমি কি করব? বাবা, তুমি এত ভেঙে পড়ো না। আপাতত আমরা ছোট কাকিমাদের বাড়িতে গিয়ে একটু আশ্রয় চাই। পরে টাকা পেলে ঘরটা ঠিক করে নিও। আর লালিকেও সঙ্গে নিতে হবে, ওর ঘরেও তো পানি উঠে গেছে। মেয়ের কথা শুনে রতন তাই করার সিদ্ধান্ত নিল। স্ত্রী, মেয়ে আর গরুকে নিয়ে ছোট ভাইয়ের বাড়িতে আশ্রয় চাইতে গেল, কিন্তু তারা আশ্রয় দিতে রাজি হলো না। আরে ভাই, তুমি দেখছি পুরো পরিবার নিয়ে চলে এসেছো, এমনকি গরুটাকেও সঙ্গে এনেছো। এই বৃষ্টির দিনে সব কি কাণ্ড!
ওই গরু আমাদের বাড়িঘর নষ্ট করবে। আমি এসব একদম পছন্দ করি না। তোমরা অন্য কোথাও যাও। প্রতি বছর বর্ষা এলেই তোমরা আমাদের বাড়িতে এসে উঠো, যত সব। বলছি তোমার জন্যই তো এত বাড়াবাড়ি করার সুযোগ পেয়েছে, কিছু বলো না বলেই বারবার চলে আসে। যাও যাও, আমাদের একটু শান্তিতে থাকতে দাও। এই বলে রতনের ভাইয়ের স্ত্রী দরজা বন্ধ করে দিল। রতনরা ভাঙা মন নিয়ে আবার নিজেদের ডুবে যাওয়া বাড়ির দিকে ফিরে গেল। ওগো, তুমি একদম ভেঙে পড়ো না, দেখবে একটা না একটা আশ্রয় আমরা ঠিকই পাবো। উপরওয়ালার উপর ভরসা রাখো। এরপর রতন তার ছেঁড়া জাল নিয়ে আবার বের হলো। হারিয়ে যাওয়া টাকার পুঁটলির খোঁজে আগের দিনের সেই বড় বটগাছের কাছে গেল। চারদিকে অনেক খুঁজল, কিন্তু কোথাও পুঁটলিটি পেল না। হাই হাই, আমার টাকার পুটলিটা আর পেলাম না, কি করব এবার? হয়তো কারো হাতে পড়ে গেছে। যাই, এই জাল দিয়েই মাছ ধরার চেষ্টা করি, যদি দু একটা মাছ পাই। এরপর রতন নদীতে জাল ফেলতেই জালটি কোথায় যেন আটকে গেল। টান দিতেই ছিঁড়ে গেল। সব কিছু হারিয়ে রতন দুঃখে বিলাপ করতে লাগলো। এ কি সর্বনাশ হলো আমার! আমার টাকাও হারিয়ে গেল, জালটাও ছিঁড়ে গেল। এদিকে বন্যার পানিতে আমার ঘর ডুবে গেছে। এখন আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে কিভাবে বাঁচবো? বৃষ্টি পড়ি, দেখো সেই লোকটা আবার এসেছে। সে তার টাকা খুঁজছে আর তার জালটাও ছিঁড়ে গেছে। আমার মনে হয় এবার তার টাকার পুঁটলিটা ফিরিয়ে দেওয়া উচিত। লোকটাকে খুব অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, তবে আমি আগে তার সততার পরীক্ষা নিতে চাই। যদি সে সত্যি সৎ মানুষ হয় তাহলে আমি তাকে পুরস্কৃত করব। এই যে জেলে ভাই, শুনছো? আমি বৃষ্টি পড়ি। গাছের ওপরের দিকে তাকাও। তুমি কেন কাঁদছো? কি হয়েছে তোমার? কে কে? ওমা, তুমি তো সত্যিই পড়ি। আসলে আমি একজন গরিব জেলে। কাল গরুর জন্য ঘাস কাটতে এসে হয়তো এখানে আমার টাকার পুটুলিটা ফেলে রেখে গিয়েছিলাম, সেটাই খুঁজতে এসেছি, কিন্তু পাচ্ছি না। এদিকে আমার জালও ছিঁড়ে গেছে, আবার বন্যার পানিতে আমার ঘরও ডুবে গেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। এরপর পরি অনেক টাকা ভর্তি একটি বড় পুঁটলি রতনের সামনে এনে তার সততা যাচাই করতে চাইল। দেখো তো জেলে ভাই, এটা কি তোমার সেই টাকার পুঁটলি? না না বৃষ্টি পড়ি, এটা আমার নয়, এটা তো অনেক বড় পুটলি। আমার টাকার পুটলিটা ছিল অনেক ছোট। এরপর বৃষ্টি পরি আরেকটি ছোট পুঁটলি এনে রতনের সামনে ধরল। রতন সঙ্গে সঙ্গে নিজের পুঁটলিটি চিনে ফেলল। পরি সেটি তার হাতে তুলে দিল। আরে, এটাই তো আমার টাকার পুটলি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বৃষ্টি পড়ি। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। আমি তোমার সততায় খুবই মুগ্ধ হয়েছি জেলে ভাই, তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। আজ থেকে এই গাছ বাড়িতে তুমি তোমার পরিবার নিয়ে থাকবে, কারণ দুদিন পরেই এই গ্রামে ভয়াবহ বন্যা হবে। আর এই নাও একটি জাদুর বড়শি। এই বড়শি দিয়ে নদীতে মাছ ধরলে আর কোনো কষ্ট হবে না। এসবই তোমার সততার পুরস্কার। সবকিছু শুনে রতন আনন্দে আত্মহারা হয়ে গেল। সে দ্রুত বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়েকে সব ঘটনা খুলে বলল। কি বলছো বাবা? যেন রূপকথার গল্প শুনছি। কি মজা! আমরা তাহলে নতুন গাছ বাড়িতে থাকবো। কিন্তু বাবা, আমাদের লালির কি হবে? আমি লালিকে ছাড়া কোথাও থাকবো না, ওকেও সঙ্গে নিয়ে যাব। ওসব নিয়ে একদম চিন্তা করিস না, আমাদের লালিও আমাদের সঙ্গেই থাকবে। দেখবি পরি ঠিকই ওর জন্য একটা ব্যবস্থা করে দেবে। কই গো গিন্নি, চলো, আর দেরি করো না। এরপর রতন তার পরিবার এবং আদরের গরু লালিকে নিয়ে সেই গাছবাড়ির দিকে রওনা দিল। দূর থেকে রতনের ভাইয়ের স্ত্রী সবকিছু লুকিয়ে দেখছিল। বাহ, কি সুন্দর গাছের উপর বাড়ি! উপরে ওঠার জন্য মইও আছে। বাবা, ও বাবা, বৃষ্টি পরীকে বলো না আমার জন্য একটা ছোট্ট ঘরও বানিয়ে দিতে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না মুন্নি। আমি এখনই তোমাদের গাছবাড়ির পাশে একটি সুন্দর ছোট ছাউনি তৈরি করে দিচ্ছি, যেখানে তোমাদের লালিও নিরাপদে থাকতে পারবে।
এরপর বৃষ্টি পড়ি তার জাদুর শক্তি দিয়ে মুহূর্তের মধ্যেই গাছের ওপরে একটি সুন্দর বাড়ি তৈরি করে দিল। বাড়ির ভেতরে প্রয়োজনীয় সব কিছুরই ব্যবস্থা ছিল। এরপর জাদুর সাহায্যে লালিকেও নিরাপদে তার জন্য তৈরি করা ছাউনিতে পৌঁছে দিল। ওগো, দেখেছো কি সুন্দর গাছবাড়ি! এবার এই বর্ষায় আর আমাদের কোনো চিন্তা রইল না। তুমি নিচ থেকে লালির জন্য ঘাস কেটে আনবে আর জাদুর বড়শি দিয়ে মাছ ধরবে। হ্যাঁ বাবা, মা ঠিকই বলেছে। কিন্তু একটা কথা, আমার জন্য তুমি একটা বড় ইলিশ মাছ আনবে। সেদিন ছোট কাকির বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছিল, আমার খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু ভয় বলতে পারিনি। চিন্তা করিস না মা, দেখবি আর একটু পানি বাড়লে এই খাল বিলে বড় বড় মাছ পাওয়া যাবে। তোকে আমি ইলিশ সহ সব রকম মাছই খাওয়াবো। এরপর সেদিন আবার প্রচন্ড বৃষ্টি শুরু হলো। অল্প সময়ের মধ্যেই চারদিকে শুধু বন্যার পানি, যত দূর চোখ যায় শুধু অথই জল, কোথাও আর শুকনো জমি দেখা যায় না। ওগো, আমাদের ঘরটাও তো বন্যার পানিতে ডুবে গেল। কখনো ভাবিনি আমাদেরও এমন অবস্থা হবে। চলো, তোমার ভাইয়ের গাছ বাড়িতে আশ্রয় চাই। আমি সেদিন লুকিয়ে তাদের সব কথা শুনেছিলাম। পড়ি নাকি তাদের জন্য গাছের ওপরে বাড়ি বানিয়ে দিয়েছে। ও মা গো, ওই যে দেখো, একটা সাপ আসছে। ওরে বাবারে, আমার খুব ভয় লাগছে, কিছু একটা করো। আরে গিন্নি, আমি কি করবো? বন্যার পানির তো সাপ থাকবেই, আমি খুব ভয় পাচ্ছি। চলো চলো, আমরা ভাইয়ের কাছে গিয়ে হাত জোর করে আশ্রয় চাই। এরপর রতনের ভাই ও তার স্ত্রী একটি ভেলায় চড়ে রতনের গাছ বাড়িতে গিয়ে আশ্রয় প্রার্থনা করলো। ভাই, আমাদের একটু আশ্রয় দাও, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাদের সঙ্গে অনেক অন্যায় করেছি, এবার আমাদের সাহায্য করো। না, তোমাদের কেন আমাদের বাড়িতে থাকতে দেব? আমার সব মনে আছে। সেদিন তোমরাই তো আমাদের বৃষ্টির মধ্যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে। মুন্নি, মা আমার এইভাবে বলতে নেই। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই মানুষের সবচেয়ে বড় ধর্ম। আমরা ভুলে যাব না যে আমাদের সততার কারণেই পুরো এই গাছ বাড়ি উপহার দিয়েছেন। আর শোনো সুজন, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আজ থেকে তোমরাও আমাদের সঙ্গে এই গাছ বাড়িতেই থাকবে। যতদিন বর্ষাকাল শেষ হয় সবাই একসঙ্গেই থাকবো। এরপর থেকে রতন, কাজলি, মুন্নি এবং তাদের আদরের গরু লালিকে নিয়ে আনন্দে গাছ বাড়িতে বসবাস করতে লাগলো।